নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভালো রইল, সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের তো সমস্যা বলবো যে চারিদিক দিয়ে সমস্যা। এক একটা মানুষের যখন সমস্যার কবলে পড়ে তখন দেখা যাচ্ছে চারিদিকে সে ঘিরে ফেলে তার সমস্যায়। কখনো দেখা যাচ্ছে যে আর্থিক সমস্যা, কখনো পারিবারিক কোনো সমস্যা, কখনো মানসিকভাবে কোনো সমস্যার মধ্যে জড়িয়ে যাচ্ছেন এবং মানসিকভাবে জর্জরিত হয়ে পড়ছেন। কখনো দেখা গেল যে আপনার কর্মক্ষেত্র নিয়েও সমস্যা তৈরি হচ্ছে, কখনো আবার দেখা যাচ্ছে যে আপনার সন্তানকে নিয়ে সমস্যায় পড়ে আছেন। অর্থাৎ এই সন্তানকে সমস্যা, সন্তান অবাধ্য হয়ে যাওয়া, এটা কিন্তু সত্যি করে বাবা মা বা যারা গার্জিয়ান আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট চিন্তার জায়গা। কারণ আমি বারবার বলে থাকি, দেখুন যে জন্মছকের নির্দিষ্ট কানেকশান যদি ঠিক না থাকে, আমি বারবার বলি, সেই জন্য 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে একটা জন্মছক তৈরি হয় এবং সেই জন্মছক অনুযায়ী তাদের নির্দিষ্ট যে গ্রহ নক্ষত্রগুলো রয়েছে সেখানে যদি সঠিক জায়গায় না থাকে তাহলে কিন্তু এই সমস্যা তৈরি হয়। কারণ আপনার সন্তানের যদি গুরু চণ্ডাল দোষ থাকে তাহলে কোনোভাবেই দেখবেন যে আপনাদের কথা বাধ্য হবে না, কথা অবাধ্য হয়ে চলবে এবং সে তার নিজের মতো গিয়ে চলতে গিয়ে তার জীবনের অনেক ধরনের সমস্যায় সে জড়িয়ে যাবে। তাহলে একটা স্টুডেন্টের ক্ষেত্রে যদি গুরু চণ্ডাল দোষ থাকে তাহলে সেই স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু জীবনে বিভিন্ন ধরনের বাধা তৈরি হয়। কারণ তার যে মুভমেন্টটা, তারা গুরুস্থানীয় যারা আছে তাদের কথা শুনতে চায় না, তারা নিজের মতো করে চলতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে হোঁচট খায় এবং হোঁচট খেতে খেতে তারা চলতে হয়। তখন দেখা যাচ্ছে তার বন্ধু সঙ্গ বেশি হয়ে যায় এবং বন্ধুরা তার ক্ষেত্রে সবথেকে কাছের, সবথেকে প্রিয় মানুষ হয়ে যায়। দেখবেন যে অনেক বাবা মার ক্ষেত্রে এই সমস্যার মধ্যে তারা ভুগছেন। দেখা যাচ্ছে তার সন্তানের এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা। আমি তো কয়েকটা ছোট্ট ছোট্ট জিনিস বললাম যেটা গুরু চণ্ডাল দোষ, কিন্তু এর থেকেও ভয়ানক পরিস্থিতি, এর থেকে ভয়ানক কিছু যোগ রয়েছে যেগুলো তার জন্মছকের চতুর্থ এবং পঞ্চম ভাব যদি পীড়িত হয়ে যায় তাহলে সেই সকল জাতক জাতিকারা দেখবেন যে একটা নির্দিষ্ট বয়স অতিক্রম করতে না পারার আগেই তারা কোনো নেশায় আসক্ত হয়ে যায়। অর্থাৎ এই যে নেশায় আসক্ত হয়ে যাওয়া, এটা কিন্তু জীবনের অনেক অনেক সমস্যা তৈরি করে দেয়। কারণ একটা স্টুডেন্ট তারা নেশায় আসক্ত হচ্ছে, বন্ধুর সঙ্গে মিশে যাচ্ছে, তারা সঠিকভাবে তাদের পড়াশোনার জায়গাগুলো নেই, পড়াশোনা সে করতে পারছে না। এই যে জায়গা, এই মুভমেন্টগুলো তার ক্ষেত্রে কিন্তু বড় বিপদদায়ক পরিস্থিতি হয় এবং যেটা তারা কোনো গুরুস্থানীয় মানুষের কাছ থেকে কোনো রকমের হেল্প নিতে চায় না এবং তারা নিজের মতো করে চলতে চায় এবং এরা পরবর্তী জীবনেও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ভোগে। এবং সেই জন্য বলবো এইগুলোর কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। আমি অবশ্যই বলবো প্রতিকার প্রতিবিধানের জায়গাগুলো, কারণ আগামী দিনে যে নির্দিষ্ট তিথি রয়েছে, যে ফলহারিণী অমাবস্যা, এই ফলহারিণী অমাবস্যার তিথি খুব গুরুত্বপূর্ণ তিথি এবং এই তিথির কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়েও আলোচনা, কিন্তু তার আগে বলবো যে একটা জাতক জাতিকা, সে স্টুডেন্ট, তার ক্ষেত্রে যদি এই ধরনের সমস্যা হয়, তার চতুর্থ ভাব যদি পীড়িত হয়, দ্বিতীয় ভাব যদি পীড়িত হয়, কারণ চতুর্থের দ্বাদশ হচ্ছে, চতুর্থের একাদশ হচ্ছে তার ক্ষেত্রে কিন্তু সেই দ্বিতীয় ভাব, আর চতুর্থের দ্বাদশ হচ্ছে তৃতীয় ভাব। এই তিনটে, এবং চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব, এই 3-4টে ভাব যদি সঠিক জায়গায় না থাকে তাহলে একটা জাতক জাতিকা দেখবেন যে নেশায় আসক্ত হচ্ছে এবং বন্ধু সঙ্গ বেশি চাইছে এবং সেই বন্ধু সঙ্গের কারণে তার কিন্তু জীবনের সমস্যাগুলো হচ্ছে। এই জন্য বারবার বলবো যে যদি এই ধরনের সন্তানের সমস্যা থাকে তাহলে অবশ্যই তার জন্মছক দেখিয়ে নিন, কারণ সন্তানের সমস্যা মানে আপনার কিন্তু সেই সমস্যা থাকবে। একটা জাতক জাতিকার যদি তার লগ্নভাব পীড়িত হয়ে যায় তাহলে সেই সকল জাতক জাতিকা দেখবেন যে তার নিজের ওপর যে কনফিডেন্স সেটা কমে যায় এবং সেই জন্য তারা দেখবেন যার সঙ্গে মিশবে সে যেমন করে চালনা করবে ওকে, সে সেইভাবে চলতে পছন্দ করবে। অর্থাৎ সেই বন্ধু যদি সঠিক না হয়, কিন্তু সেই বন্ধুর সঙ্গে দেখা গেলো মিশছে, কিন্তু সেই বন্ধু যদি সঠিক না হয় তাহলে কিন্তু সেই জাতক জাতিকা কিন্তু সমস্যায় পড়ে যাবে এবং সাংঘাতিক সমস্যায় পড়ে যাবে। তাহলে সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। কারণ একটা জন্মছকের সবসময় মাথায় রাখুন যে দ্বিতীয় ভাব, অর্থাৎ এই যে একটা জাতক জাতিকা নেশা করবে কিনা, একটা জাতক জাতিকা সেক্ষেত্রে তার অসৎ বন্ধুর সঙ্গ পেয়ে যাবে কিনা, এগুলো কিন্তু ডিপেন্ড করে তার চতুর্থ ভাব এবং দ্বিতীয় ভাব থেকে। চতুর্থ থেকে বন্ধুত্বর জায়গা দেয় এবং চতুর্থ থেকে পড়াশোনার জায়গাও দেয়। তাই একটা জাতক জাতিকা পড়াশোনা করছে, সে
তার আশা রয়েছে, তার স্বপ্ন রয়েছে সে ভালো জায়গায় পৌঁছানোর, কিন্তু দেখা গেল যে পড়াশোনা করতে দিলেন আপনি, হয়তো সে এমন একটা জায়গায় আপনি তাকে পাঠিয়েছেন, কিন্তু যোগাযোগ হয়তো সব সময় হচ্ছে না, কিন্তু মাঝে মাঝে যোগাযোগ হচ্ছে, কিন্তু আপনার সঙ্গে যখন যোগাযোগ হচ্ছে তখন নো ডাউট ভালো, কিন্তু সে দেখা গেলো আস্তে আস্তে ভিতরে ভিতরে অসৎ বন্ধুর সঙ্গে মিশে গিয়ে তার পড়াশোনার লাইফটা তো শেষ করেই দেখা গেলো সে কিন্তু খারাপ কিছু মতলব বা খারাপ কিছু দেখা গেলো কাজকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে। তাহলে এগুলো কিন্তু সাধারণত দেখা যায়, এবং যখন এগুলো বহিঃপ্রকাশ হয় তখন কিন্তু আর কিছু করার থাকে না। সেই জন্য বারবার বলবো যে জন্মছকের এই গ্রহ নক্ষত্র অবশ্যই তার জন্য পাওয়ারফুল কানেকশান দেয়, এবং তার সঙ্গে সঙ্গে দেখা গেলো কোনো শত্রুতার কারণেও কিন্তু অনেক জাতক জাতিকার বিভিন্ন ধরনের সমস্যা হয়। কারণ শত্রুতা এমন কিছু জিনিস, এমন কিছু অ্যাক্টিভিটি যেগুলো আপনার সন্তান বা আপনার ওপর পড়লে পারে সেক্ষেত্রে আপনার ভালোর থেকে ভালো না হয়ে খারাপের দিকে মুভমেন্ট করবে। কারণ আমরা বলি না যে যে কুদৃষ্টি, এই কুদৃষ্টি একটা সাংঘাতিক। আপনার হয়তো ভালো হচ্ছে, দিনের পর দিন ভালো হচ্ছে, আপনার ক্ষেত্রে কুদৃষ্টি পড়ার জন্য আপনি দেখবেন যে হঠাৎ করে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, এবং সে শুধু দেখা গেলো সন্তান, আমি যেমন আজকের আলোচনা করছি অবাধ্য সন্তান, এই অবাধ্য সন্তান আপনার ক্ষেত্রে জীবনে বিভিন্ন রকম দুর্বিষহ জায়গা তৈরি করে দিতে পারে। তাই অবাধ্য সন্তান যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান রয়েছে, এবং সেক্ষেত্রে এই আগামী দিনের কিন্তু এই ফলহারিণী অমাবস্যার দিন এই ক্রিয়াগুলো করা যায়। তাই এই ফলহারিণী অমাবস্যার তিথিতে যদি সঠিকভাবে এইগুলোর প্রতিকার, আমি বারবার বলি কেন ফলহারিণী অমাবস্যা কেন এতটা গুরুত্বপূর্ণ, সারা বছর তো বহু অমাবস্যা রয়েছে, কিন্তু এই ফলহারিণী অমাবস্যা এমন একটা অমাবস্যা, যে অমাবস্যার তিথি একটা জাতক জাতিকার যে কর্মফল, সেই কর্মফলকে হরণ করার, অর্থাৎ মাকে এই নির্দিষ্ট দিনে আমরা কালী পূজা করি, এবং এই কালী পূজা, এই পূজাতে মা কিন্তু সেই এখানে বলবো তিনি হরণ করেন। অর্থাৎ একটা জাতক জাতিকা যে খারাপ কাজগুলো করেছে, যে অশুভ কাজ করেছে হয়তো জ্ঞানত বা অজ্ঞানত, এবং তার ফলস্বরূপ সে জীবনে যে জিনিসটা পাবে সেটা হয়তো খারাপ হতে পারে, সেই খারাপ জিনিসটা যাতে সে না পায় সেই জন্য সন্তান হিসাবে কিন্তু মা কিন্তু এই নির্দিষ্ট তিথিতে তার সন্তানের সেই অশুভ ফলটাকে তিনি হরণ করে নিয়ে তাকে শুভ ফল দেন। সেই জন্য এই নির্দিষ্ট তিথি, যে তিথিতে যদি সঠিকভাবে বিভিন্ন ধরনের ক্রিয়া রয়েছে সেই ক্রিয়া অনুযায়ী, অর্থাৎ তার যে গ্রহ দোষ রয়েছে সেই গ্রহ দোষ খণ্ডন করা যায়, তাহলে সেই ক্ষেত্রে সেই জাতক জাতিকা ভালোর দিকে যাবে। দেখবেন একটা জাতক জাতিকার পঞ্চম ভাব পীড়িত হয়ে গেছে, সেখানে রাহু যুক্ত হয়ে আছে, সেখানে কেতু যুক্ত হয়ে আছে, সেখানে দেখা গেলো অষ্টমপতির কানেকশান রয়েছে, সেক্ষেত্রে জানবেন যে সেই জাতক জাতিকার হঠাৎ করে তার পড়াশোনার জায়গা বন্ধ হয়ে যেতে পারে, পড়াশোনার জায়গাটা মুভ করতে করতে সে স্টপ করে দিতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল 1 বছরের এয়ার লস পর্যন্ত হয়ে যায় যদি চতুর্থ, তৃতীয় এবং পঞ্চমের কানেকশান নেগেটিভ হয়ে যায়। তাহলে এগুলোও রয়েছে, কারণ এগুলো প্রত্যেকটার প্রতিকার প্রতিবিধান। একটা জাতক জাতিকা দেখা গেল যে আপনি খুব ভালোবেসে হয়তো আপনি সেই সন্তানকে নিয়েছেন, কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে হয়তো সেই সন্তানের হাতে আপনার ক্ষেত্রে আঘাত পেতে হচ্ছে, সেই সন্তানের কিন্তু সেই মানসিক কষ্ট সেই সন্তানের জন্য আপনাকে পেতে হচ্ছে, সেই সন্তানের জন্য আপনি কিন্তু শারীরিকভাবেও কোনো আঘাতপ্রাপ্ত হচ্ছেন। তাহলে এই যে জায়গাগুলো রয়েছে এগুলো কেন হয়? আমি বারবার বলি যে একটা জাতক জাতিকার জীবনের যে নির্দিষ্ট মুভমেন্টগুলো কী আছে, তার পঞ্চম ভাব কী আছে দেখতে হয়। পঞ্চম ভাব যদি পীড়িত হয়ে যায় তাহলে সমস্যা হয়, কারণ পঞ্চম ভাব থেকে তার আগের জন্মের কর্মফল দেখা হয়। একটা জাতক জাতিকার মধ্যে কি আছে, পজিটিভ কতটা আছে, নেগেটিভ এনার্জি কতটা আছে, তার পঞ্চম ভাব থেকে দেখা যায়। পঞ্চমের যে কানেকশান, তাই সেই জন্য বলা হয় একটা জাতক জাতিকার পঞ্চমে যদি কেতু অবস্থান করে, পঞ্চমে যদি রাহু অবস্থান করে, তাহলে তার মধ্যে কিন্তু অবশ্যই বলবো তার মানে তীক্ষ্ণ বুদ্ধি থাকবে ঠিকই, কিন্তু সেই বুদ্ধিটা যদি ওই রাহু বা ওই কেতু যদি কোনো কারণে নেগেটিভ এনার্জি দেয়, তাহলে সেই জাতক জাতিকা কিন্তু তার অসৎ পথে জীবনে কিন্তু নিজের সময়টা দেবে, এবং অসৎ পথ অবলম্বন করতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হবে। কারণ এটা কিন্তু অন্য কিছু নয়, এটা একমাত্র হচ্ছে তার আগের জন্মের কর্মফল। দেখবেন যে আগের জন্মের কর্মফলের কারণে
দেখা গেলো একটা সন্তান তার বাবা মায়ের ওপর অত্যাচার করে, অনেক ক্ষেত্রে দেখবেন, এবং দুর্ব্যবহার করে, এবং কোনো কোনো সময় দেখা গেলো সে তার নিজের মতো করে চলতে গিয়ে কিন্তু সে জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রতারিত হয়ে গিয়ে একটা সময় কিন্তু খুব তার মানসিক ডিপ্রেশনে চলে যায়। তাহলে এই জিনিসগুলো যদি থাকে, কারণ এগুলো কিন্তু বলবো যে পূর্ব জন্মের কর্মফল, তাই এই পূর্ব জন্মের কর্মফল যদি থাকে আপনার, তাহলে এই নির্দিষ্ট তিথিতে অর্থাৎ এই অশুভ কর্মফল আপনার জীবনে কোনোভাবে শুভত্ব দেবে না। তাই এই নির্দিষ্ট তিথি, যেটা ফলহারিণী অমাবস্যার তিথি, মায়ের পূজার মাধ্যমে এবং আপনার যে সমস্যা সেই সমস্যার সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান করানোর মাধ্যমে আপনি যদি আগামী দিনেও কিন্তু মুভ করেন, তাহলে অবশ্যই আপনার জীবনের সফলতা আমি বলছি অবশ্যই আসবে। কারণ একটা জাতক জাতিকার সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন তার জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনি জীবনে যদি পান, তাহলে অবশ্যই আপনার জীবনের উন্নতি অবশ্যই হবে। কারণ এই ফলহারিণী অমাবস্যার তিথি একটু বলে দিই, কারণ এই ফলহারিণী অমাবস্যা কালী পূজার তিথি, সেটা হচ্ছে অমাবস্যার তিথিটা পড়ছে মঙ্গল, অর্থাৎ আগামী বুধবার হচ্ছে 5ই জুন মাসের 5 তারিখে বুধবার সন্ধ্যা 7টা 15 কিন্তু এই অমাবস্যার তিথি লাগছে, এবং পরের দিন বিকালবেলা 5টা কিন্তু সামথিং টাইমে অর্থাৎ সেই অমাবস্যার তিথি ছেড়ে যাবে। কিন্তু এই নির্দিষ্ট যে ক্রিয়াটা এবং অমাবস্যার যে নিশি পালন, সেটা কিন্তু 5 তারিখেই হচ্ছে। কিন্তু 6 তারিখ বৃহস্পতিবার সেদিনকেও অমাবস্যার তিথি থাকছে, কিন্তু বিভিন্ন যে কর্ম, বিভিন্ন কাজ এবং সেই অমাবস্যার রাত্রে সেই তিথি এবং তার সঙ্গে সঙ্গে চতুর্দশী তিথি, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এই চতুর্দশী, কৃষ্ণপক্ষের চতুর্দশী, তারপরে অমাবস্যা তিথি, এই যে নির্দিষ্ট ক্ষণ খুব গুরুত্বপূর্ণ ক্ষণ, যাদের যে ধরনের সমস্যা আছে তার ওই নির্দিষ্ট সময়টা প্রতিকার প্রতিবিধানের নির্দিষ্ট ক্ষণ। সেই জন্য এই নির্দিষ্ট তিথিটাকে অবশ্যই কাজে লাগান, কারণ অনেকের ক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে। আমি বলবো পরপর যে কোন করণ ক্রিয়া করলে পারে এই নির্দিষ্ট তিথিতে হয়তো আপনারা সেই ক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান নিতে পারছেন না, করতে পারছেন না। একটা ছোট্ট ক্রিয়া আপনি করলেও কিছুটা আপনার ক্ষেত্রে শুভ ফল পাবেন। কিন্তু আমি বারবার বলবো, প্রতিকার প্রতিবিধান যেটা পার্মানেন্ট সলিউশন আপনার জীবনে আসবে, সেটাও কিন্তু এই নির্দিষ্ট তিথিতে। সেই জন্য এই নির্দিষ্ট তিথিতে প্রতিকার প্রতিবিধান করার চেষ্টা করবেন। আর কিছু করণ ক্রিয়া রয়েছে, সেগুলোও করতে পারেন। সেগুলো করলে কিছু শুভ ফল অবশ্যই আপনি পাবেন। যেটা কারণ এই অমাবস্যা তিথি, ফলহারিণী অমাবস্যা তিথি, মা স্বয়ং কিন্তু এখানে থাকবেন এবং মাকে আমরা ডাকবো, সন্তান রূপে আমরা মাকে ডাকবো, এবং সেই মা কিন্তু আমাদের ওপর তার আশীর্বাদ দেবে এবং আমাদের অশুভ কর্ম ফল তিনি হরণ করবেন। এবং এই নির্দিষ্ট তিথিতে সেই জন্য বলা হচ্ছে মাকে আপনি ফল দিয়ে পুজো দেবেন। অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখবেন যে 16 কলার একটা ছড়া দিয়ে, অর্থাৎ এক ছড়া কলার, যেটা একদম নিখুঁত হতে হবে ছড়াটা, এবং সেখানে 16টা যদি কলা থাকে এবং সেই কলা দিয়ে আপনি যদি মার কাছে পুজো দেন, তাহলে 16 কলা পূরণ হবে বলা হচ্ছে। এবং সেই পুজো দেওয়ার সময় সেখানে আপনার অবশ্যই ক্ষীরের মিষ্টি এবং মায়ের জন্য বস্ত্র অবশ্যই দেবেন, এবং সিঁদুর আলতা দিয়ে আপনি মায়ের কাছে পুজো দেবেন। দেখবেন যে তাতে আপনার যে বাধা বিপত্তি, সেখান থেকে কিন্তু অবশ্যই মায়ের আশীর্বাদ আপনি পাবেন। আর যারা এটা পারবেন না, অর্থাৎ এই 16টা কলার এক গোটা যদি আপনি না পান একটা ছড়া, তাহলে আপনি 5 রকমের ফল দিয়ে আপনি পুজো দিতে পারেন। এবং সেক্ষেত্রে ওই ক্ষীরের মিষ্টি এবং তার সঙ্গে সঙ্গে মায়ের বস্ত্র, আলতা, সিঁদুর দিয়ে আপনি, এবং অবশ্যই উপযুক্ত দক্ষিণা দিয়ে কিন্তু সেখানে আপনার বাড়ির কাছাকাছি কোনো মন্দির থাকলে সেই মন্দিরে আপনি পুজো দিতে পারেন। তাছাড়াও বলবো যে এই নির্দিষ্ট দিন, যেটা ফলহারিণী অমাবস্যা, যেটা আপনি মায়ের কাছে উৎসর্গ করবেন, যে ফলটা মার কাছে আপনি উৎসর্গ করবেন এবং সেই উৎসর্গ স্বরূপ আপনি মায়ের কাছ থেকে আশীর্বাদ নেবেন, এবং আপনিও সংকল্প করবেন জীবনে মনে মনে যে সারাটা বছর আমি এই ফলটা গ্রহণ করব না বা খাবো না। এই রকম ফল মায়ের কাছে আহুতি হিসাবে বা মায়ের কাছে
আপনি দিতে পারেন। এবং আগামী দিনে যে যজ্ঞের আহুতি হবে এই নির্দিষ্ট তিথিতে আমার নিজ গৃহমন্দিরে, সেক্ষেত্রে যজ্ঞ, তন্ত্রের ক্রিয়া, বিভিন্ন ধরনের পুজো এই নির্দিষ্ট তিথিতেই হয়, কারণ এখানে গ্রহ দোষ খণ্ডন হয় এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন কষ্ট, বিভিন্ন সমস্যা, তার সঠিক প্রতিকার প্রতিবিধানও করা হয়। সেই জন্য এই অমাবস্যার তিথিতে যারা এই নির্দিষ্ট তিথিতে যজ্ঞে আহুতি দেবেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনার যে ফলটা খুব প্রিয় মনে হবে বা আপনি যে ফলটা মনে করছেন আপনার জন্য খুব শুভ, সেই ফলটা দিয়েই আপনি এই দিন আহুতি দিতে পারেন। এবং যদি আপনি মনের থেকে চান যে আমি যে ফলটা দিয়ে আহুতি দেব সেই ফলটা সারা বছর আমি কোনোভাবে দাঁতে কাটবো না বা খাবো না, তাহলে সেক্ষেত্রে আরও শুভত্ব জায়গাতে দেবো। কিন্তু এটা বলবো সবটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে জিনিসটা নেবেন এবং কিভাবে আপনি করবেন। সেই জন্য বললাম 2-3টে পন্থাই বললাম। এবং তাছাড়াও মায়ের কাছে যে 5 রকমের ফল এবং সেই ফল থেকে আপনি সেই আপনার যে পুজো যে করবে সেখানে যিনি পণ্ডিতজি থাকবেন তার হাত থেকে একটা ফল নেওয়ার চেষ্টা করবেন এই নির্দিষ্ট তিথিতে, কারণ সেই তার হাত থেকে ফল নিয়ে আপনি সেই ফলটাকে নিজের ভালোভাবে খুব যত্ন করে শ্রদ্ধার সঙ্গে নিয়ে আপনি আপনার গৃহে যাবেন, অবশ্যই আপনি কিন্তু আগামী দিনে আপনার ফল পাবেন। আমি এই জন্য বলি এই নির্দিষ্ট তিথিটা এতটাই গুরুত্বপূর্ণ, কারণ আপনার সন্তান অবাধ্য হয়ে গেছে বিভিন্ন কারণ আমি যেগুলো বললাম, হয়তো এবং সেই নেশায় আসক্ত হয়ে গেছে, পড়াশোনা কিন্তু দিনের পর দিন রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে, অসৎ বন্ধুর সঙ্গে মিশে নেশায় আসক্ত, আপনাদের ওপর অত্যাচার করছে। এছাড়াও একটা জাতক জাতিকার জীবনে সাকসেস পাচ্ছে না, জীবনে যে হয়তো পড়াশোনা ভালো করেছে কিন্তু সে তার কেরিয়ার ঠিকমতো জায়গায় নিয়ে যেতে পারেনি, অর্থাৎ তার সেক্ষেত্রে অশুভ ফল পেয়েছে কোথাও না কোথাও, সেই জন্য সে জীবনে বারংবার বাধা। এবং এগুলো সাধারণত কালসর্প, মাঙ্গলিক বা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল শাপিত দোষ, কোনো কোনো ক্ষেত্রে সাধু সর্প যোগ, এগুলো কিন্তু জীবনে বাধা দেয়, এগুলোই বাধা দেয়। কোনো জাতক জাতিকার দেখা গেল যে পিতৃদোষ হয়ে রয়েছে বড় একটা ধরনের, এবং তার কারণে দেখা গেলো সেই যে গ্রহণ দোষ বা পিতৃদোষ বা দেখা গেলো বিষযোগ, তার কারণে সেই জাতক জাতিকা জীবনে কিছু করতে পারছে না, হচ্ছে না, বারংবার চেষ্টা করছে, দিনের পর দিন সে নার্ভাস হয়ে যাচ্ছে, দিনের পর দিন সে ডিপ্রেশনে চলে গেছে, তার কাছের মানুষ দূরে সরে যাচ্ছে। এই রকম মুভমেন্ট, এই রকম পরিস্থিতি যদি থাকে তাহলে এই নির্দিষ্ট তিথিটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। আমি বারবার বলবো হয়তো আপনার বৈবাহিক জীবনটা খুব দুর্বিষহ জায়গা হয়ে আছে, কারণ সেক্ষেত্রেও কিন্তু এই নির্দিষ্ট তিথি খুব গুরুত্বপূর্ণ তিথি। আপনার বৈবাহিক জীবনে দেখা গেল আপনার যে পরিবারে আপনি গেছেন কেউ আপনাকে সাপোর্ট করছে না, মানুষগুলোর কাছে আপনি কোনোভাবে কোনো মুখ খুলে কিছু বলতে পারছেন না, আপনাকে বরঞ্চ তারা অত্যাচার করছে এবং দিনের পর দিন অত্যাচার করছে। হয়তো আপনাকে কেউ কোনো রকমের খারাপ কিছু করে আপনাকে তন্ত্রক্রিয়া করে আপনাকে আপনার শারীরিক অক্ষমতার জায়গা তৈরি করে দিয়েছে, তাহলে সেগুলো বলবো বারবার যে এই নির্দিষ্ট তিথিতে কাজে লাগান। একটা জাতক জাতিকার জীবনে দেখো অবশ্যই প্রত্যেকের বিবাহ একটা নির্দিষ্ট কিন্তু শুভ যোগ, এবং তার সঙ্গে সঙ্গে এটা একটা মাঙ্গলিক অনুষ্ঠান। অনেক জাতক জাতিকার দেখা হলো বিবাহ হচ্ছে না, বারংবার তার বাবা মা তার গার্জিয়ান তরফ থেকে চেষ্টা করছে কিন্তু আলটিমেটলি লাস্টে গিয়ে ব্রেক করে যাচ্ছে। তাহলে বিবাহ হচ্ছে না এবং একের পর এক পাত্র বা এক পাত্রী দেখার পরে তার মধ্যেও কিন্তু একটা নেগেটিভ কাজ করছে যে আর মনে হয় হবে না, এবং তার মধ্যে হয়তো সেই ডিপ্রেশনটা অলরেডি শুরু হয়ে গেছে। এটার ক্ষেত্রেও দেখা গেল অনেক ক্ষেত্রে বাধা হয়। কেন বাধা হয়? কারণ বাধা হয় আর তার জন্মছকের কানেকশন যদি নেগেটিভ থাকে, কারণ বিবাহ কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি অবশ্যই, কিন্তু বিবাহের স্থান হচ্ছে কিন্তু সেক্ষেত্রে হচ্ছে সপ্তম ভাব, আর তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাব হচ্ছে কুটুম্বর স্থান, আর একাদশ হচ্ছে সফলতার জায়গা। তাহলে বিবাহের জায়গাটা যখনই আসবে 2-7-5 অর্থাৎ 2-7 এবং 11-র কানেকশান যদি এটা নেগেটিভ হয়ে যায় তাহলে দেখা গেলো বিবাহের ক্ষেত্রে বাধা হচ্ছে, না বিবাহিত জীবন নিয়ে বড় সমস্যার মধ্যে হয়ে আছেন। তাহলে এই জায়গাগুলো রয়েছে, কিন্তু তারপরে দেখা গেল সন্তান আসছে না, অনেকের বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা। আজকে আপনার সন্তান অবাধ্য হয়ে গেছে এটাই সমস্যা না,
এক একটা মানুষের এক এক ধরনের সমস্যা। আমি দেখি তো চেম্বারে আসে, কারোর দেখালো সন্তান আসছে না, বিবাহ হয়ে গেছে 5 বছর 10 বছর, সন্তান আসছে না, ডাক্তারি বিভিন্ন টেস্ট করছেন, ডাক্তার বলছে কোনো রোগ নেই, কোনো কিছু নেই, হ্যাঁ, কিন্তু আলটিমেটলি হচ্ছে না। আপনি ভীষণ ভীতি আপনার মধ্যে সঞ্চার করছে, আপনি ডিপ্রেশনে পড়ে গেছেন। আবার কারোর ক্ষেত্রে সন্তান আসছে তো মিসক্যারেজ হয়ে যাচ্ছে, 2 মাস 3 মাস বা একটা নির্দিষ্ট সার্টেন টাইমের পর দেখা গেলো সেটা মিসক্যারেজ হয়ে যাচ্ছে। তাহলে এগুলো কিন্তু জানবেন যে আপনার ওই পঞ্চম ভাব, যেখান থেকে সন্তানের স্থান, সেই পঞ্চম ভাব পীড়িত হয়ে গেছে। তাহলে সেগুলো আবার বলছি, সেই পঞ্চম পীড়িত মানে আপনার আগের জন্মের কর্মফল, সেটার জন্য আপনি ভোগ করছেন এবং সেটার কারণে আপনি কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আছেন। তাহলে সেগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে। সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, আমি বারবার বলছি। সেই জন্য এই নির্দিষ্ট ফলহারিণী অমাবস্যার তিথি এবং চতুর্দশী তিথি, অর্থাৎ যে কৃষ্ণপক্ষের চতুর্দশী, এই জ্যৈষ্ঠী মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি এবং অমাবস্যার তিথি খুব গুরুত্বপূর্ণ তিথি। এই তিথিগুলোকে কাজে লাগান। কারণ আমি বারবার বলি যে বহু মানুষ বহু ধরনের সমস্যা, আপনার ক্ষেত্রে কি সমস্যা আপনার জন্মছক বের করলেই দেখা যাবে। হয়তো কারোর ক্ষেত্রে ডেট অফ বার্থ জানা নেই, তার হাতের রেখা বলে দেবে তার ক্ষেত্রে কি ধরনের সমস্যা আছে। হয়তো কারোর ক্ষেত্রে সেই হাতের রেখা এমন কিছু পজিশন জায়গা তৈরি হয়ে গেছে, হয়তো সে আপনি খুব ভালো জায়গায় এখন বর্তমানে বিলং করছেন, কিন্তু আপনার ক্ষেত্রে দেখা গেল 3 মাস 6 মাস পরে এমন একটা পরিস্থিতির শিকার আপনি হবেন, সেটা আপনার হাতের রেখায় ফুটে উঠবে। সেই জন্য আমি বারবার বলি প্রত্যেকের, যে হয়তো আজকে আপনি ভালো আছেন, খারাপ কিন্তু আপনার ক্ষেত্রে কখনো না কখনো চলে আসতে পারে। কারণ এই ভালো আর মন্দ চক্রাকারে ঘোরে। আজকে যিনি ভালো আছেন কালকে হয়তো কখনো খারাপ, আজকে যিনি খারাপ আছেন কালকে কিন্তু আপনার ভালো অবশ্যই হবে। এটা টোটালটা চক্রাকারে হয় এবং আপনার ক্ষেত্রে খারাপ জায়গা যাতে না আসে তার জন্য সঠিক গাইডলাইন রয়েছে, সঠিক প্রতিকার। ওই সমস্যাটার জন্য আজকে আপনি যদি প্রতিকার প্রতিবিধান সঠিকভাবে নিতে পারেন, তাহলে সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন। আপনার যে সন্তানটা রয়েছে, আপনি কিন্তু কোনোদিন কল্পনাও করতে পারেননি যে সন্তান আজকে আপনার ওপর এতটা খারাপ দুর্ব্যবহার করবে, যে সন্তানের জন্য একদিন হয়তো আপনি ঘুম পর্যন্ত ঠিকমতো ঘুমাননি, কিন্তু সেই সন্তান আজকে আপনার ওপর দিনের পর দিন খারাপ আপনার ব্যবহার করছে, অত্যাচার করছে মানসিক এবং শারীরিকভাবে। তাহলে সেই জায়গাটা কেন হলো, তার জন্য কি প্রতিকার প্রতিবিধান। আমি বারবার বলি সঠিক প্রতিকার প্রতিবিধান নিয়ে যদি আপনি চলতে পারেন, অবশ্যই আপনার ক্ষেত্রে ভালো হবে। আর আমার চেম্বারগুলো একটু বলে দিই, যদি আপনি মনে করেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন। চেম্বারগুলো হচ্ছে প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার, সেখানে 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার থাকে কাঁচরাপাড়া, এবং প্রত্যেক মঙ্গলবারের সোমবারের দিন চেম্বার হচ্ছে ব্যারাকপুরে পাবেন, ব্যারাকপুরে 12টার থেকে 4টে পর্যন্ত, মোটামুটি স্টেশনের কাছেই চেম্বারটা। আর ওই সোমবারের দিন 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর স্টেশনের কাছেই চেম্বার রয়েছে। আর মঙ্গলবার রয়েছে কালীঘাট চেম্বার, যেটা আপনার লেক মল অর্থাৎ রাসবিহারী এভিনিউতে যে লেক মল রয়েছে, লেক মলের ঠিক পিছনে। বুধবার রয়েছে হাওড়া ময়দানে চেম্বার পাবেন 12টার থেকে, ওখানে কিন্তু 4টে পর্যন্ত পাবেন। বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বারে পাবেন, কৃষ্ণনগরের চেম্বার কিন্তু 12টার থেকে 4টে পর্যন্ত হয়। আর শুক্রবার হাতিবাগান 5টার থেকে 8টা পর্যন্ত পাবেন। শনিবার বর্ধমান, কখনো কখনো তারাপীঠে বিভিন্ন ধরনের কাজ হয়, শুধু তারাপীঠে না, কামাখ্যা মায়ের অর্থাৎ কামাখ্যা ধামে কাজ হয়, তারাপীঠে কাজ হয়, এবং বেনারস যেটা কাশী বিশ্বনাথ মন্দিরের সংলগ্ন যে মহা শ্মশান রয়েছে, সেখানেও বিভিন্ন ধরনের কাজ হয়। সুতরাং এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের ক্রিয়া রয়েছে, ক্রিয়ার ওপর বেস করে নির্দিষ্ট জায়গাগুলো কিন্তু কাজ হয়। এবং তাছাড়া প্রত্যেক অমাবস্যা আমার নিজ গৃহ মন্দিরে, সেখানে কিন্তু খুব গুরুত্ব দিয়ে আমার কাজের ধরনটাই আলাদা। যারা যারা জানেন গেছেন তারা নিশ্চিতভাবে আপনারা জানেন। আর বিগত দিনে যারা আমার কাছে এসেছিলেন তারা আজকের জায়গায় দাঁড়িয়ে খুব ভালো আছে। তাদের মুখ থেকে শুনুন তারা বিগত দিনে কতটা খারাপ ছিল, আজকে কতটা ভালো জায়গায় আছে। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা?
স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনি তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যক্রম আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার দুই ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমাকে করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি।
তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি। মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাস্তাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে এটাই বলতে চাইছেন, তাই তো? থ্যাংক ইউ। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90%, জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু করি,
কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।